দরজাটা খোলো না রাহুল, প্লিজ। বাইরে খুব ঝড় উঠেছে। আজ রাতের জন্য শুধু আমরা দুজনে এই বাড়িতে। আমার খুব ভয় করছে। ভেজা চুলে আমার আলমারি থেকে বের করে দেওয়া নীল শার্টটা গায়ে জড়িয়ে মোমবাতির কাপা কাপা আলোয় মায়াদিদিকে সেদিন একটা অপার্থিব দেবীর মতো লাগছিল। তার চোখের তারায় প্রতিফলিত হচ্ছিল মোমের শিখা, আর সেই চোখে ছিল একরাশ ভয় আর অদ্ভুত এক নির্ভরতা। আমার বুকের ভেতর তা এমনভাবে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল ঝড়ের শব্দকেও ছাপিয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম সেই রাত আমার জীবনের সব হিসেব, সব সমীকরণ চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। ফিরে যাই কয়েক মাস আগে। তখন আমার বয়স ১৯। সবে শহরের নামকরা এক ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমার জগৎটা ছিল ৪ দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। বইয়ের পাতা, খাতার অঙ্ক আর জানালার বাইরের আকাশ, এই ছিল আমার সঙ্গী। বন্ধুরা যখন ক্যান্টিনে আড্ডা দিত, নতুন গার্লফ্রেন্ডের গল্প করত কিংবা বাইক নিয়ে বেরিয়ে পড়ত অজানার উদ্দেশ্যে, আমি তখন লাইব্রেরির কোনায় বসে পুরনো কোনো ক্লাসিক উপন্যাসে ডুব দিতাম। লোকে বলতো ইন্ট্রোভার্ট, লাজুক। আমি বলতাম নিজের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। আমাদের দোতলা বাড়ির ওপরের একটা ঘর অনেকদিন ধরেই খালি পড়েছিল। বাবা একজন রাশভারী মানুষ, মা ঠিক তার উল্টো, ভীষণ নরম মনের। মাই বাবাকে রাজি করিয়েছিল ঘরটা ভাড়া দেওয়ার জন্য। বাবা বলেছিল এমন ভাড়াটে দেবে যে শান্তশিষ্ট হবে, বাড়িতে যেন কোনো ঝামেলা না হয়। সেদিন ছিল শ্রাবণের এক ভেজা দুপুর। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম আর কানে হেডফোন লাগিয়ে পুরনো দিনের গান শুনছিলাম। বৃষ্টির ফোঁটাগুলো গ্রিলের উপর পড়ে অদ্ভুত এক ছন্দ তৈরি করছিল। মা হঠাৎ এসে কাঁধে হাত রাখল। রাহুল, ওপরের ঘরটা দেখতে একজন আসবে, ঘরটা একটু গুছিয়ে রাখিস তো বাবা, দেখিস যেন মাকুড়সার জাল না থাকে। মায়ের কথা শুনে আমার একটু বিরক্তি লাগল। এই বৃষ্টিতে কে আসবে ঘর দেখতে? তবু মায়ের কথা ফেলতে পারলাম না। ওপরে গিয়ে ঘরটা ঝেড়ে মুছে দিলাম। ঘরটা বেশ বড়, সাথে লাগোয়া একটা ছোট্ট বারান্দা আর বাথরুম। বারান্দা থেকে আমাদের পাড়ার রাস্তাটা পরিষ্কার দেখা যায়। কিছুক্ষণ পরই কলিং বেল বাজল। দরজা খুলতেই দেখি মায়ের সাথে একজন দাঁড়িয়ে। বয়স ২৫-২৬ হবে, পরনে সাধারণ একটা সুতির সালোয়ার কামিজ। কিন্তু কি অদ্ভুত মায়া তার চোখে! লম্বা, ফর্সা, টানা টানা চোখ দুটো যেন অনেক না বলা গল্প লুকিয়ে রেখেছে। বৃষ্টির ছাটে লেগে তার কয়েকটা চুল মুখের উপর এসে পড়েছে, যেন কোনো শিল্পী যত্ন করে এঁকে দিয়েছে। মা পরিচয় করিয়ে দিল। এই হলো মায়া, আজ থেকে আমাদের ওপরের ঘরে থাকবে। আর মায়া, এই আমার ছেলে রাহুল, পড়াশোনা নিয়ে পাগল একটা ছেলে। মায়া দিদি শুধু একটা মিষ্টি হাসি দিয়ে মাথা নাড়ল। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হল এই হাসির আড়ালে এক সমুদ্র বিষণ্ণতা লুকিয়ে আছে। তার সামান্য জিনিসপত্র, যার মধ্যে বেশিরভাগই ছিল যত্ন করে রোল করা ক্যানভাস, একটা কাঠের ইজেল আর কয়েকটা বাক্স যার উপর লেখা ফ্র্যাজাইল আর্ট সাপ্লাইজ। দেখেই বোঝা যাচ্ছিল এই জিনিসগুলো তার কাছে প্রাণের চেয়েও প্রিয়। মা তাকে ঘর দেখিয়ে দিতে ওপরে নিয়ে গেল, আর আমি শুধু দাঁড়িয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। তার শরীর থেকে ভেসে আসা হালকা জ্যাসমিনের গন্ধটা আমার নাকে লেগে রইল। মা নিচে এসে ফিসফিস করে বলল, আহারে, মেয়েটা একা থাকে, কলকাতায় একটা আর্ট গ্যালারিতে কাজ করে আর নিজের ছবিও আঁকে। দেখিস তো, একটু খেয়াল রাখিস, তোর তো কোনো বন্ধুবান্ধব নেই, দিদির সাথে কথা বলিস, ভালো মেয়ে মনে হলো। প্রথম কয়েক সপ্তাহ মায়া দিদির সাথে আমার প্রায় কথাই হয়নি। সে যেন এক অদৃশ্য দেওয়াল তুলে রেখেছিল নিজের চারপাশে। সকালে নীরবে বেরিয়ে যেত, ফিরত সন্ধ্যায়। মাঝে মাঝে ছাদে জামাকাপড় মেলতে গিয়ে দেখতাম সে ক্যানভাসে তন্ময় হয়ে ছবি আঁকছে। তার আঙুলের ছোঁয়ায় সাদা ক্যানভাসে ফুটে উঠত অদ্ভুত সব রং। বেশিরভাগ ছবিতেই থাকত একাকিত্ব, শূন্যতা আর মুক্তির আকুতি। একটা ছবিতে দেখেছিলাম একটা পাখি খাঁচার ভেতর বসে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। পাখিটার চোখে গভীর বেদনা। আমার কেন জানি মনে হয়েছিল ওই পাখিটা আসলে মায়াদিদি নিজেই। তার ঘরে ঢোকার সাহস আমার কোনোদিনও হয়নি, শুধু দূর থেকে তার শিল্পকে অনুভব করতাম। মাঝে মাঝে দেখতাম ছবি আঁকতে আঁকতে সে যে আনমনা হয়ে যাচ্ছে, তার চোখ দুটো ছলছল করে উঠছে। আবার কখনো ঘর থেকে ভেসে আসত গুনগুন করে গাওয়া কোনো বিষণ্ণ সুর। কৌতূহল বাড়ত, কিন্তু সংকোচ ভাঙতে পারতাম না।
সিঁড়িতে দেখা হলে সে একটা সৌজন্যের হাসি দিত, আমিও মাথা নিচু করে চলে যেতাম। একদিন কলেজ থেকে ফিরে দেখি কারেন্ট নেই, আর মায়াদিদির ঘরের ফ্যানটাও ঘুরছে না। মা বলল, যা তো রাহুল, দেখ তো ফিউজটা উড়ে গেছে কিনা, মেয়েটা গরমে কষ্ট পাচ্ছে। আমি টুলবক্স নিয়ে ওপরে গেলাম। দরজায় নক করতেই সে দরজা খুলল। এই প্রথম আমি তার ঘরে ঢুকলাম। পুরো ঘরটা যেন একটা আর্ট স্টুডিও, চারদিকে ছড়ানো ক্যানভাস, রঙের গন্ধ, টারপিন আর পুরনো কাগজের মিশ্র ঘ্রাণ। অদ্ভুত এক শান্তি। মায়াদিদি একখোনায় বসেছিল, গরমে তার মুখটা লাল হয়ে গেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। আমি বললাম, ফিউজটা দেখছি। টুল নিয়ে ফিউজ বক্সের কাছে যেতেই সে বলে উঠল, সাবধানে রাহুল। তার গলার স্বরে এমন উদ্বেগ ছিল যা আমার বুকের ভেতরটা ছুঁয়ে গেল। কাজ করতে করতে হঠাৎ খেয়াল করলাম মায়াদিদি একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। তার সেই গভীর চাহনিতে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। আমার হাতটা সামান্য কেঁপে উঠল। শেষে বললাম, হয়ে গেছে, এবার চলবে। সেদিন রাতে খাওয়ার পর মায়াদিদি নিজেই নিচে নেমে এলো, হাতে 2 কাপ কফি। 1 কাপ আমাকে দিয়ে বলল, থ্যাংক ইউ রাহুল। আমি অবাক হয়ে বললাম, এর জন্য আবার থ্যাংক ইউ? মায়াদিদি হেসে বলল, ছোট ছোট সাহায্যের জন্যই তো থ্যাংক ইউ বলতে হয়। বসো, তোমার সাথে গল্প করি। তুমি তো কথাই বলো না। সেই শুরু। এরপর থেকে প্রায় রাতেই আমাদের ছাদে আড্ডা জমত। আমি আমার কলেজের বোরিং পড়াশোনার কথা বলতাম, কোয়ান্টাম ফিজিক্সের জটিল তত্ত্ব, সার্কিট থিওরির মাথা খারাপ করা অঙ্ক, আর মায়াদিদি বলতো তার রঙের জগতের কথা। সে বলতো, জানিস রাহুল, প্রত্যেকটা রঙের একটা নিজস্ব ভাষা আছে। লাল মানে শুধু বিপদ নয়, ভালোবাসাও। নীল মানে শুধু আকাশ নয়, বিষাদও, আবার গভীরতাও। তার কথা শুনতে শুনতে আমি যেন এক নতুন জগতে হারিয়ে যেতাম। জানতে পারলাম সে একটা বড় ধাক্কা সামলে কলকাতায় এসেছে। তার প্রাক্তন প্রেমিক তার শিল্পী সত্তাকে কোনোদিন সম্মান দেয়নি, বলতো, এই রং তুলি দিয়ে জীবন চলে না মায়া, বাস্তবটা অনেক কঠিন, এসব ছেড়ে একটা চাকরি খুঁজে নাও। বলতে বলতে তার গলা ধরে আসত। সেই সম্পর্ক ভেঙে মায়াদিদি এখানে পালিয়ে এসেছে নিজের সত্তাকে নতুন করে খুঁজে পেতে। তার কথা শুনতে শুনতে আমি তার সেই বিষণ্ণ চোখের গভীরে তলিয়ে যেতাম। মনে হতো এই মানুষটার অনেক যত্ন দরকার, অনেক সঙ্গ দরকার। আমার কিশোর মন কখন যে তার জন্য দুর্বল হয়ে পড়ছিল টের পর্যন্ত পাইনি। একদিন রাতে ছাদে বসে আছি, পূর্ণিমার চাঁদ উঠেছে, আকাশে মেঘের আনাগোনা। হঠাৎ মায়াদিদি আমার হাতটা আলতো করে ধরল, তার ছোঁয়ায় আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে বলল, রাহুল, তোমার মতো করে আমাকে কেউ বোঝেনি, সবাই শুধু আমার বাইরের রূপটাই দেখেছে, ভিতরের ভাঙাচোরা শিল্পীটাকে কেউ দেখতে চায়নি। বুকের ভেতরটা কেমন ধুকফুক করে উঠল। আমি আস্তে বললাম, আমি তো শুধু তোমার বন্ধু হতে চেয়েছি মায়াদিদি। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, বন্ধুর থেকেও বেশি কিছু, একজন সঙ্গী যাকে সব বলা যায়। কথাটা শোনার পর আমি কয়েক সেকেন্ড শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। চাঁদের আলোয় তার মুখটা স্নিগ্ধ লাগছিল। আমি কোনো কথা বলতে পারছিলাম না, গলা শুকিয়ে গিয়েছিল। সে আমার নীরবতা দেখে মুচকি হাসল, তারপর হাতটা ছেড়ে দিয়ে বলল, ভয় পেও না, তোমাকে অস্বস্তিতে ফেলতে চাইনি। কিছু বলবে না, থাক, চলো নিচে যাই, অনেক রাত হয়েছে। আমরা চুপচাপ ছাদ থেকে নেমে এলাম। সে নিজের ঘরে চলে গেল, আর আমি আমার ঘরে। কিন্তু সেদিন রাতে আর ঘুম এলো না। সারা রাত তার বলা কথাগুলো কানে বাজতে লাগল। তার হাতের সেই নরম স্পর্শটা তখনও হাতে অনুভব করছিলাম। মনে হচ্ছিল আমার সাদাকালো জীবনে কেউ প্রথমবার রঙের ছোঁয়া লাগিয়ে দিয়েছে। এরপর থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত রসায়ন তৈরি হল। আমরা একে অপরের জন্য অপেক্ষা করতাম। আমি কলেজ থেকে ফেরার পথে তার জন্য বেলি ফুলের মালা নিয়ে আসতাম। সে জানত আমি বৃষ্টি ভালোবাসি, তাই বৃষ্টি নামলেই আমাকে ছাদে ডেকে নিত। আমরা একসাথে বৃষ্টিতে ভিজতাম, আর সে হাসতে হাসতে বলত, তুমি একটা পাগল ছেলে। তার সেই হাসিতে থাকত একরাশ সারল্য। একদিন পাড়ার এক কাকিমা ছাদে কাপড় তুলতে এসে আমাদের একসাথে বসে থাকতে দেখে ফেলল। পরদিন মা আমাকে আড়ালে ডেকে বলল, কিরে, মায়ার সাথে এত কিসের কথা তোর? পাড়ার লোকে নানা কথা বলছে। আমার খুব রাগ হলো। বললাম, আমরা শুধু বন্ধু মা, তোমরা এত নোংরা কেন ভাগো? মা আর কিছু বলল না। কিন্তু বুঝলাম আমাদের এই নিষ্পাপ সম্পর্কটাকেও লোকে অন্য চোখে দেখতে শুরু করেছে। কথাগুলো আমার ১৯ বছরের শান্ত অন্তর্মুখী মনে বড় ধাক্কা দিল। আমাদের ছোট্ট মফস্বল শহরে লোকে কি বলবে, এই ভয়টা যেন বাতাসের সাথে মিশে থাকে।
আমি প্রথমবার অনুভব করলাম দুটো মানুষের মধ্যে সম্পূর্ণ নিষ্পাপ সম্পর্ককেও সমাজ কত সহজে সন্দেহের চোখে দেখতে পারে। তীব্র অপরাধবোধ আর ভয় জমতে শুরু করল। মনে হচ্ছিল আমার জন্যই হয়তো মায়াদিদির নামে বদনাম রুটবে। সে একজন একা মেয়ে, নতুন শহরে এসে সবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আমার কারণে তার কোনো ক্ষতি হোক এটা আমি কিছুতেই চাইতে পারতাম না। তাই আমি সচেতনভাবে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলাম। ছাদে যাওয়া প্রায় ছেড়েই দিলাম। আগে যেখানে বৃষ্টির শব্দ শুনলেই মনটা ছটপট করত ছাদে যাওয়ার জন্য, এখন সেখানে জানলার কাঁচের ওপার থেকেই বৃষ্টি দেখতাম। মন খারাপের একটা চাদর যেন আমাকে জড়িয়ে রাখত। সিঁড়িতে মায়াদিদির সাথে দেখা হলে আমি আর তার চোখের দিকে তাকাতাম না। শুধু একটা শুকনো হাসি দিয়ে মাথা নিচু করে নিজের ঘরে ঢুকে পড়তাম। সেও হয়তো আমার পরিবর্তনটা লক্ষ্য করেছিল। তার মুখেও আর আগে সে উজ্জ্বলতা ছিল না। সে কিছু একটা বলতে চাইত, কিন্তু আমার এড়িয়ে যাওয়া দেখে হয়তো আর সাহস পেত না। আমার এই ব্যবহারে মায়াদিদি যে কষ্ট পাচ্ছিল সেটা আমি বুঝতে পারতাম। মাঝে মাঝে রাতে ছাদে একা তাকে পায়চারা করতে দেখতাম। তার ছায়াটা চাঁদের আলোয় দীর্ঘ থেকে দীর্ঘতর হতো, আর আমার মনে হতো তার একাকিত্বটাও যেন বেড়ে চলেছে। কিন্তু আমার ভয়টা আমার সব অনুভূতিকে ছাপিয়ে গিয়েছিল। এভাবে প্রায় সপ্তাহ দুয়েক কেটে গেল। আমাদের মধ্যে একটা শীতল অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল, যা ভাঙার সাহস আমাদের কারোরই ছিল না। একদিন কলেজ থেকে ফিরছি, দেখি রাস্তায় খুব ভিড়। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। দেখি মায়াদিদি রিকশা থেকে পড়ে গেছে। তার হাঁটুতে বেশ খানিকটা কেটে গেছে, রক্ত পড়ছে, পরনের সালোয়ারটা ছিঁড়ে গেছে। আশেপাশে লোক জমেছে ঠিকই, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। সবাই শুধু দাঁড়িয়ে তামাশা দেখছে। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম, বললাম, মায়াদিদি, কি হয়েছে তোমার? খুব লেগেছে? সে আমাকে দেখে যেন মরুভূমিতে জল খুঁজে পেল। তার চোখে জল চলে এলো। বলল, রিকশাটা ব্রেক করতে গিয়ে উল্টে গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে একটা ট্যাক্সি ডেকে তাকে নিয়ে সোজা কাছের এক ক্লিনিকে গেলাম। ডাক্তার ড্রেসিং করে দিলেন, বললেন তেমন কিছু না, তবে কয়েকদিন সাবধানে হাঁটতে হবে, ইনফেকশন যেন না হয়। বাড়ি ফেরার পথে ট্যাক্সিতে এসে চুপ করে আমার কাঁধে মাথা রেখে বসেছিল। আমার তার চুলের হালকা জ্যাসমিনের গন্ধটা আবার পেলাম। আমার মনে হল এই কদিন আমি শুধু নিজেকেই কষ্ট দিইনি, এই মানুষটাকেও অবহেলা করেছি। লোকের কথায় ভয় পেয়ে আমি কতটা স্বার্থপর হয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে আমি তাকে ধরে ধরে তার ঘরে পৌঁছে দিলাম। ফার্স্ট এড বক্স থেকে ওষুধ বের করে দিলাম। সে আমার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আজ তুমি না থাকলে আমি কি করতাম রাহুল? কেউ তো এগিয়েও এলো না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, চুপ করো তো, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি আর কোনোদিন তোমাকে একা ছাড়ব না। সেদিন রাতে আমি তাকে খাবার দিয়ে এলাম। সে খেতে চাইছিল না, আমি প্রায় জোর করেই তাকে খাওয়ালাম। তার সেবা করতে করতে আমার মনে হচ্ছিল, এই তো আমি, এইভাবেই তো আমি তার পাশে থাকতে চেয়েছিলাম। সেই কাজে আমি তার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। বাজার করা, ওষুধ আনা, তার আর্ট গ্যালারিকে ফোন করে ছুটির খবর দেওয়া, সব। এই সময় আমরা আবার আগের মতো কাছাকাছি এলাম। তার ঘরের দরজাটা আর আমার জন্য বন্ধ থাকত না। আমি তার ঘরে বসেই নিজের পড়াশোনা করতাম, আর সে বিছানায় শুয়ে শুয়ে আমার সাথে গল্প করত। সে আমাকে তার ছোটবেলার অ্যালবাম দেখাল। ছোট মায়ের ছবি দেখে আমি অবাক হয়ে গেলাম। কি মিষ্টি দেখতে ছিল সে। একদিন সে বলল, জানিস রাহুল, এই পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না, সবাই শুধু নিজেদেরটা বোঝে। কিন্তু তুমি? আমি বললাম, আমি আলাদা। সে হেসে বলল, হ্যাঁ, তুমি সত্যিই আলাদা। এই ঘটনার পর আমাদের মধ্যে জমে থাকা বরফটা পুরোপুরি গলে গেল। আমরা বুঝতে পারলাম আমাদের সম্পর্কটা লোকের কথায় ভেঙে যাওয়ার মতো ঠুনকো নয়, এটা তার চেয়েও অনেক বেশি গভীর। কিছুদিন পর মায়াদিদি প্রায় সুস্থ হয়ে উঠল। একদিন সে আমাকে বলল, চলো, আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায়? সে বলল, গেলে দেখতে পাবে। আমরা একটা ট্যাক্সি করে গঙ্গার ঘাটে গেলাম, প্রিন্সেপ ঘাট। সূর্যাস্ত হচ্ছে, আকাশটা যেন আবিরের রঙে রেঙে গেছে। আমরা পাশাপাশি বসে রইলাম। সে আমার কাঁধে মাথা রেখে বলল, আমার যখনই খুব একা লাগে আমি এখানে চলে আসি। এই বিশাল আকাশ, এই বয়ে চলা নদী আমাকে শান্তি দেয়। আমি বললাম, এখন থেকে আর একা আসতে হবে না,
আমিও আসব তোমার সাথে। সে আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো বিষণ্ণতা ছিল না, ছিল শুধু একরাশ মুগ্ধতা। বাড়ি ফেরার পথে সে বলল, চল আজ বাইরে খাব। আমরা একটা ছোট্ট রেস্তোরাঁয় ঢুকলাম। সে আমার পছন্দের খাবার অর্ডার করল। আমি অবাক হয়ে বললাম, তুমি কি করে জানলে এগুলো আমার পছন্দের? সে বলল, আমি সব জানি। খেতে খেতে সে হঠাৎ বলল, রাহুল, আমার জন্মদিনে আমাকে কি দেবে? আমি বললাম, কি চাও তুমি? সে কিছুক্ষণ ভেবে বলল, একটা সারপ্রাইজ। তার জন্মদিন ছিল পরের সপ্তাহে। আমি ভাবতে লাগলাম কি সারপ্রাইজ দেওয়া যায়। সে একজন শিল্পী, তাকে কি উপহার দিলে সে খুশি হবে? অনেক ভেবে আমি একটা পরিকল্পনা করলাম। জন্মদিনের দিন সকালে আমি তার দরজায় নক করলাম। সে দরজা খুলতেই আমি তার হাতে একটা খাম ধরিয়ে দিলাম। থামের ভিতরে একটা ট্রেনের টিকিট আর একটা চিরকুট। তাতে লেখা ছিল, আজ আমরা সারাদিন শান্তিনিকেতনে কাটাবো, তৈরি হয়ে নাও। তার চোখ দুটো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বলল, এটা আমার জীবনের সেরা সারপ্রাইজ রাহুল। সেদিনটা আমরা সারাদিন শান্তিনিকেতনে কাটালাম। খোয়াইয়ের হাট, সোনাঝুরির জঙ্গল, কোপাই নদী, আমরা যেন দুটো মুক্ত পাখি। সে আমাকে তার ছোটবেলার গল্প শোনাল, তার প্রথম প্রেমের কথা বলল। আমিও আমার জীবনের না বলা কথাগুলো তাকে বললাম। ট্রেনের মৃদু দুলুনিতে মায়াদিদি আমার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। তার নিঃশ্বাসের উষ্ণ বাতাস আমার ঘাড়ে এসে লাগছিল, আর আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছিল। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। চাঁদের আলো তার মুখের ওপর এসে পড়েছিল। মনে হচ্ছিল যেন কোনো নিপুণ শিল্পী পরম যত্নেই মুখটা তৈরি করেছে। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি এখানেই থেমে যেত, আমি সারা জীবন এভাবেই তার পাশে বসে থাকতে পারতাম। শান্তিনিকেতন থেকে ফেরার পর আমাদের সম্পর্কটা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। সেই একটা দিন কোপাই নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা, খোয়াইয়ের লাল মাটির পথে একসাথে হাঁটা এবং ট্রেনের জানালার কাঁচে মাথা রেখে তার ঘুমিয়ে পড়া, এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের মধ্যে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী বাঁধন তৈরি করে দিয়েছিল। আমার ১৯ বছরের পৃথিবীতে মায়াদিদি শুধু একজন ভাড়াটিয়া বা বন্ধু ছিল না, সে হয়ে উঠেছিল আমার আশ্রয়, আমার নির্ভরতা। তার চোখের দিকে তাকালে আমি যেন এক নতুন জগৎ দেখতে পেতাম, যে জগৎটা রঙের মতোই মায়াবী। পাড়ার লোকেদের কানাঘুষা তখনও থামেনি, বরং আমাদের এই মেলামেশা দেখে তা আরও বেড়েছিল। একদিন মা আমাকে আড়ালে ডেকে বলল, দেখ রাহুল, তুই বড় হয়েছিস, মায়া মেয়েটাও ভালো, কিন্তু সমাজ তো সবকিছু সহজভাবে দেখে না, তোরা একটু সাবধানে থাকিস। মায়ের কথায় উদ্বেগ ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। আমি বুঝতে পারছিলাম মা আমাদের সম্পর্কটাকে বোঝার চেষ্টা করছে, কিন্তু বাইরের পৃথিবীর এই চাপ আমাদের ভেতরের সম্পর্কটাকে আরও মজবুত করে দিচ্ছিল। আমরা যেন একে অপরের ঢাল হয়ে উঠেছিলাম। একদিন মায়াদিদি আমাকে তার ঘরে ডাকল, বলল, আমার একটা ছবি আঁকতে সাহায্য করবে? আমি অবাক হয়ে বললাম, আমি তো আঁকতে পারি না। সে হেসে বলল, তোমাকে আঁকতে হবে না, শুধু আমার পাশে বসে থাকবে। আমি যখন আঁকি আমার খুব একা লাগে, কেউ পাশে থাকলে ভালো লাগে। আমি তার পাশে একটা টুলে বসে রইলাম। সে একটা বিশাল ক্যানভাসে এক নারীর ছবি আঁকছিল। নারীটির চোখ দুটো ছিল তার মতোই গভীর আর বিষণ্ণ, কিন্তু তার ঠোঁটের কোণে ছিল এক মৃদু হাসির আভাস। ছবি আঁকার সময় সে এত তন্ময় হয়ে যেত যে চারপাশের কিছুই তার খেয়াল থাকত না। মাঝে মাঝে সে আমার দিকে তাকিয়ে হাসত, যেন আমার উপস্থিতি তাকে শক্তি দিচ্ছে। সেই প্রথম আমি এত কাছ থেকে একজন শিল্পীকে তার শিল্প তৈরি করতে দেখছিলাম। তার নিঃশ্বাসের শব্দ, রঙের গন্ধ, তুলির টান, সব কিছু আমার স্নায়ুতে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। সেদিন আঁকতে আঁকতে হঠাৎ সে আমার হাতটা ধরে তার ক্যানভাসের উপর রাখল, বলল, দেখো তো, এই রঙটা ঠিক লাগছে? আমার হাতের স্পর্শে আমার সারা শরীর আবার কেঁপে উঠল। আমি শুধু মাথা নেড়ে সাই দিলাম। সে আমার হাতটা ছাড়ল না, ওইভাবেই আঁকতে থাকল। আমার মনে হচ্ছিল সে শুধু ক্যানভাসেই নয়, আমার মনের মধ্যেও রং লাগাচ্ছে। তারপর এলো সেই রাতটা, যে রাতটার কথা আমি গল্পের শুরুতেই বলেছিলাম। বাবা মা এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল, ফিরতে 2 দিন দেরি হবে। সেদিন দুপুর থেকেই আকাশ কালো করে এসেছিল। সন্ধে নামতেই শুরু হলো তুমুল ঝড়ার বৃষ্টি।
কিছুক্ষণ পরেই কারেন্ট চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। আমি মোমবাতি জ্বালিয়ে নিজের ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ ওপর থেকে মায়াদিদির চিৎকার শুনলাম। আমি দৌড়ে উপরে গেলাম। দেখি সে ভয়েতে কাঁপছে। ঝড়ের শব্দে জানালার কাঁচগুলো থরথর করে কাঁপছিল। সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। বলল, আমার খুব ভয় করছে রাহুল, আমি একা থাকতে পারবো না। আমি তাকে ধরে বললাম, আমি তো আছি, ভয় পেও না, নিচে চল। সেদিন রাতে আমরা নিচেই বসলাম। মোমবাতির আলোয় তার মুখটা অদ্ভুত সুন্দর লাগছিল। আমরা অনেক গল্প করলাম। সে তার জীবনের সব জমানো কষ্ট আমার কাছে উজাড় করে দিল। তার ছোটবেলার গল্প, তার স্বপ্নের কথা, আমিও আমার ভবিষ্যতের স্বপ্ন, আমার ভয়, সব কিছু তাকে বললাম। মনে হচ্ছিল যেন আমরা দুজন দুটো আলাদা নদী, কিন্তু আজ রাতে এক মোহনাতে এসে মিশেছি। রাত বাড়তে থাকল, ঝড়ের তেজও বাড়ছিল। হঠাৎ বাইরের দরজায় কেউ খুব জোরে ধাক্কা দিল। এই ঝড় বৃষ্টিতে কে আসতে পারে? হয়তো পাশের বাড়ির কেউ সাহায্য চাইতে এসেছে। আমি উঠতে যাব, মাহাদিদিমার হাতটা চেপে ধরল। বলল, দরজাতে খুলো না রাহুল, প্লিজ, বাইরে খুব ঝড় উঠেছে, আজ রাতের জন্য শুধু আমরা দুজনেই বাড়িতে, আমার খুব ভয় করছে। তার ভেজা চুলে আমার আলমারি থেকে বের করে দেওয়া নীল শালটা গায়ে জড়ানো ছিল, আর মোমবাতির কাপা আলোয় তাকে একটা অপার্থিব দেবীর মতো লাগছিল। আমি আর নড়তে পারলাম না। আমরা দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইলাম। বাইরে ঝড়ের গর্জন, আর ভেতরে আমাদের দুজনের হৃদস্পন্দন। সেই রাতে কোনো কথা হয়নি, কিন্তু আমাদের দুজনের মন একে অপরের সব কথা শুনে নিয়েছিল। তার চোখের জল আমার কাঁধে মিশে যাচ্ছিল। একসময় সে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি সারা রাত জেগে রইলাম, তাকে পাহারা দিলাম। আমার মনে হচ্ছিল এই পৃথিবীর সব ঝড়ঝাপটা থেকে আমি তাকে আগলে রাখব। তার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই নিষ্পাক মুখটার আড়ালে কত কষ্ট লুকিয়ে আছে। পরদিন সকালে ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, কিন্তু আমাদের দুজনের মনের ভেতর একটা নতুন ঝড় শুরু হয়ে গিয়েছিল। সকালটা খুব চুপচাপ কাটল। আমরা কেউ কারো চোখের দিকে তাকাতে পারছিলাম না। নাস্তার টেবিলে অদ্ভুত এক নীরবতা। দুদিন পর বাবা মা ফিরে এলো। জীবন আবার আগের মতো চলতে লাগল, কিন্তু কিছুই আর আগের মতো ছিল না। আমাদের ছাদের আড্ডা কমে গেল। আমরা যেন একে অপরকে এড়িয়ে চলতে শুরু করলাম। একটা না বলা দেওয়াল তৈরি হয়ে গেছিল আমাদের মধ্যে। এর কিছুদিন পর মায়াদিদির প্রাক্তন প্রেমিক এসে হাজির। লম্বা চড়া দামি পোশাক পরা একজন লোক। সে মায়াদিদিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। অনেক হয়েছে ছবি আঁকা, এবার ঘরে চলো, আমি সব ব্যবস্থা করে দেব। লোকটা বেশ জোরের সাথেই বলছিল। মায়াদিদি ভয়ে কাঁপছিল, কিছু বলতে পারছিল না। সেদিন আমি প্রথমবার রুখে দাঁড়ালাম। লোকটার সামনে গিয়ে স্পষ্ট বললাম, মায়াদিদির ইচ্ছে না হয়ে আপনি ওকে জোর করতে পারেন না। এটা ওর জীবন, ওর সিদ্ধান্ত। এখন আপনি যান। লোকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। হয়তো আমার মতো শান্ত ছেলের কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি। মায়াদিদির চোখে আমি সেদিন প্রথমবার কৃতজ্ঞতার সাথে এক অদ্ভুত নির্ভরতা দেখেছিলাম। লোকটা সেদিন চলে গিয়েছিল, আর কোনোদিনও আসেনি। এই ঘটনার পর আমাদের মধ্যে জমে থাকা বরফটা গলতে শুরু করল। মায়াদিদি সেদিন রাতে আমাকে ডেকে বলল, তুমি না থাকলে আমি আজ কী করতাম জানি না রাহুল। আমি বললাম, যতদিন আমি আছি তোমার কোনো ভয় নেই। আমাদের সম্পর্কটা আবার আগের মতো সহজ হয়ে এলো, কিন্তু এবার তাতে মিশেছিল এক নতুন অধিকারবোধ। সেই ঘটনার পর আমাদের মধ্যে জমে থাকা সব দূরত্ব পুরোপুরি গলে গিয়েছিল। মায়েদিদির চোখে আমি আর শুধু নির্ভরতা নয়, এক ধরনের অধিকারও দেখতে পেতাম। আর আমার মনেও তার জন্য এক অদ্ভুত অধিকার প্রিয়তা কাজ করতে শুরু করেছিল। আমি চাইতাম তার সবটুকু মনোযোগ যেন শুধু আমার জন্যই থাকে। আমাদের সম্পর্কটা একটা নতুন মোড় নিয়েছিল, যেখানে বন্ধুত্ব, নির্ভরতা এবং এক ধরনের না বলা ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এর 1 মাস পর মায়েদিদি তার জীবনের সেরা ছবিটা আঁকল। ছবিটার নাম দিয়েছিল মুক্তি। একটা পাখি খাঁচা ভেঙে নীল আকাশে উড়ে যাচ্ছে। সেই পাখির চোখে ছিল না কোনো ভয়, ছিল একরাশ আত্মবিশ্বাস আর আনন্দ। সেই ছবিটা শহরের একটা বড় আর্ট এক্সিবিশনে পুরস্কৃত হল, আর অনেক দামে বিক্রিও হল। খবরের কাগজে তার ছবি ছাপা হলো, ইন্টারভিউ বেরোল। আমি দূর থেকে তার এই সাফল্য দেখে গর্বে ভরে উঠতাম। সেদিন রাতে মায়েদিদি আমাকে ছাদে ডেকেছিল। তার মুখে ছিল তৃপ্তির হাসি, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। সে বলল, রাহুল,
আমি এই বাড়িটা ছেড়ে দিচ্ছি, একটা নিজের স্টুডিও কিনেছি, আমার স্বপ্নটা সত্যি হতে চলেছে। আমার মনটা এক মুহূর্তে পাথরের মতো ভারী হয়ে গেল। আমি জানতাম এটাই হবার ছিল, এটাই তার জন্য ঠিক, কিন্তু মন মানছিল না। এই ছাদ, এই আড্ডা, এই মানুষটা সবকিছু আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। সে আমার কাছে এসে আমার হাতটা ধরে বলল, আমার এই মুক্তির পেছনে সবচেয়ে বড় অবদান তোমার। তুমি না থাকলে আমি হয়তো কোনোদিনও এই খাঁচা ভাঙতে পারতাম না। আমি কোনোমতে বললাম, তুমি সবসময় আমার সেরা বন্ধু থাকবে মায়াদিদি। মায়াদিদি হেসে বলল, বন্ধুর চেয়েও বেশি কিছু, মনে থাকবে তো? তারপর সে চলে গেল, কিন্তু যাওয়ার আগে আমার জীবনের রঙের এমন এক ছাপ রেখে গেল যা আমি কোনোদিনও মুছতে পারব না। যাওয়ার দিন সে আমাকে একটা ছোট্ট ক্যানভাস উপহার দিয়ে গিয়েছিল। তাতে আঁকা ছিল এক ঝড়ের রাত আর এক মোমবাতির আলোয় বসে থাকা দুটি ছায়ামূর্তি। ছবির নিচে ছোট করে লেখা ছিল, আমার আশ্রয়। সময় তার নিজের গতিতে বয়ে চলল। আমার ইঞ্জিনিয়ারিং শেষ হল। আমি একটা ভালো চাকরি পেয়ে ব্যাঙ্গালোরে চলে গেলাম। নতুন শহর, নতুন জীবন, কর্পোরেট জগতের ব্যস্ততা। মায়েদিদির সাথে যোগাযোগ ধীরে ধীরে কমে এলো। প্রথম প্রথম ফোন হতো, তারপর শুধু মেসেজ, আর তারপর সেটাও একদিন বন্ধ হয়ে গেল। আমি আমার ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে এমনভাবে জড়িয়ে পড়লাম যে আমার ভেতরের সেই ১৯ বছরের ছেলেটা কোথায় যেন হারিয়ে গেল। এর মধ্যে বাড়িতে সম্বন্ধ করে আমার বিয়েও হল, কিন্তু সেই সম্পর্কটা টিকল না। আমার স্ত্রী রীতা খুব ভালো মেয়ে ছিল, কিন্তু সে আমার ভেতরের একাকিত্বটা কোনোদিনও বুঝতে পারেনি। সে চাইতো আমি পার্টি করি, বন্ধুদের সাথে মিশি, সামাজিক হই, কিন্তু আমি কাজের পর বাড়ি ফিরে শুধু একটু শান্তি চাইতাম, একটু নিজের মতো করে থাকতে চাইতাম। আমাদের দুজনের পৃথিবীটা ছিল দুটো আলাদা গ্রহের মতো। ডিভোর্সের পর আমি আরও একা হয়ে গেলাম। আমার জীবনটা যেন একটা সাদাকালো সিনেমার মতো হয়ে গিয়েছিল, যেখানে কোনো রং ছিল না। প্রায় ১০ বছর পর আমি আবার কলকাতায় ফিরলাম। বাবা মায়ের শরীর ভালো যাচ্ছিল না, তাই ঠিক করলাম এবার থেকে তাদের সাথেই থাকব। একদিন পুরনো অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে মায়াদিদির দেওয়া সেই ছবিটা খুঁজে পেলাম। ছবিটার দিকে তাকিয়ে আমার সেই ঝড়ের রাতের কথা, তার ভেজা চুলের গন্ধ, তার চোখের জল সবকিছু স্পষ্ট মনে পড়ে গেল। আমার খুব জানতে ইচ্ছে করল, মায়াদিদি এখন কোথায় আছে, কেমন আছে? সে কি এখনও ছবি আঁকে? সে কি তার জীবনে সত্যিকারের মুক্তি খুঁজে পেয়েছে? আমি তার পুরনো আর্ট গ্যালারিতে খোঁজ নিলাম। জানতে পারলাম সে এখন শহরের একজন বিখ্যাত শিল্পী। তার নিজের একটা আর্ট স্কুল আছে, নাম রঙের মায়া। ঠিকানা জোগাড় করে একদিন সেখানে গিয়ে হাজির হলাম। একটা বড় হলঘরে অনেক ছাত্রছাত্রী ছবি আঁকছে, আর তাদের মাঝে দাঁড়িয়ে মায়াদিদি। আগের মতনই সুন্দর, কিন্তু এখন তার চোখে সেই বিষণ্ণতাটা আর নেই। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, এক আত্মবিশ্বাস। সে শাড়ি পরেছিল, চুলগুলো খোপায় বাঁধা। ছাত্রছাত্রীদের সাথে কথা বলার সময় তার মুখে যে হাসিটা ফুটে উঠছিল তা ছিল অমলিন। সে আমাকে দেখতে পেয়ে প্রথমে চিনতে পারেনি। আমি তার কাছে গিয়ে বললাম, আমি রাহুল। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। বলল, রাহুল, তুমি? এত বছর পর? তোমাকে তো চেনাই যাচ্ছে না, একদম অন্যরকম হয়ে গেছ। আমরা একটা ক্যাফেতে গিয়ে বসলাম। অনেক গল্প হলো। সে তার সফলতার গল্প শোনাল, আমি আমার ব্যর্থতার গল্প বললাম। আমার ডিভোর্সের কথা শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমার হাতটা ধরে বলল, জীবনটা এমনই রাহুল, কখনো রঙে ভরা, কখনো সাদা কালো, কিন্তু তুলিটা তো আমাদের হাতেই থাকে, তাই না? আবার নতুন করে রং লাগাতে হয়। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমার তুলিটা আমি হারিয়ে ফেলেছি মায়াদিদি। সে হেসে বলল, হারিয়ে যায়নি, শুধু ধুলো জমেছে। আবার রঙে ডুবাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সেদিন আমরা অনেকক্ষণ একসাথে ছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমি আমার হারিয়ে যাওয়া নিজেকে আবার খুঁজে পেয়েছি। বাড়ি ফেরার পথে আমি ঠিক করলাম আমি আর ব্যাঙ্গালোরে ফিরব না। কলকাতাতে কিছু একটা করব। বাবা মায়েরও বয়স হয়েছে, তাদের দেখাশোনা করা দরকার। আমি মায়াদিদির আর্ট স্কুলে যাওয়া আসা শুরু করলাম। আমি ছবি আঁকতে পারতাম না, কিন্তু তার পাশে বসে থাকতে আমার ভালো লাগত। আমি তার ছাত্রছাত্রীদের সাথে গল্প করতাম, তাদের কাজে সাহায্য করতাম।
মায়া দিদিও যেন আমার উপস্থিতিতে খুশি হতো। একদিন সে আমাকে বলল, রাহুল, তুমি আমার স্কুলের ম্যানেজমেন্টের দায়িত্বটা নেবে? আমি একা সব সামলাতে পারছি না। শিল্প আর ব্যবসা একসাথে চালানো খুব কঠিন। আমি অবাক হয়ে বললাম, আমি তো এসবের কিছুই জানি না। সে বলল, শিখে নেবে, আমি তো আছি। আমি রাজি হয়ে গেলাম। নতুন করে জীবনটাকে সাজাতে শুরু করলাম। মায়া দিদির সাথে আমার সম্পর্কটা আবার নতুন করে গড়ে উঠল। এবার আর কোনো সংকোচ ছিল না, কোনো ভয় ছিল না, ছিল শুধু দুটো পরিণত মনের বোঝাপড়া। আমরা একসাথে স্কুলের উন্নতি নিয়ে আলোচনা করতাম, একসাথে লাঞ্চ করতাম, একসাথে বাড়ি ফিরতাম। একদিন রাতে আমরা দুজন তার স্টুডিওতে বসেছিলাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, ঠিক সেই রাতের মতো। সে বলল, জানিস রাহুল, সেই ঝড়ের রাতের পর থেকে আমি অনেক দিন তোমার কথা ভেবেছি যদি সেদিন দরজাটা না আটকাতাম তাহলে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। আমি বললাম, যা হয়নি তা নিয়ে ভেবে লাভ নেই মায়া দিদি, যা হচ্ছে সেটাই সত্যি। সে আমার দিকে তাকিয়ে বলল, এখনো আমাকে দিদি বলবে? আমি তার চোখের দিকে তাকিয়ে উত্তরটা খুঁজে পেলাম। আমার ঠোঁট দুটো কেঁপে উঠল। আমি আস্তে করে বললাম, মায়া। সে আমার কাছে এগিয়ে এলো, আমার হাতটা ধরে বলল, আমার জীবনে অনেক ঝড় এসেছে রাহুল, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর কোনো ঝড়কে ভয় পাইনি। কারণ আমি জানতাম কোথাও না কোথাও আমার জন্য একটা আশ্রয় আছে। সেই দিন রাতে আমরা বুঝতে পারলাম, কিছু সম্পর্ক কোনো নাম ছাড়াই আমাদের জীবনে আসে আর আমাদের ভেতরটাকে নতুন করে রাঙিয়ে দিয়ে যায়। মায়ার মতো কেউ হয়তো আমাদের সবার জীবনেই আসে, শুধু তাকে চিনে নিতে হয়।